हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, आज के तुम्हारे एक गुरुत्वपूर्ण क्लास करब সেটা হচ্ছে ক্লাস নাম্বার 43 যেটা টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ তাকে লক্ষ্য করে কিন্তু আজকের ক্লাসটা করা হচ্ছে। এবং যারা চ্যানেলে নতুন প্রথমেই বলবো আগে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো যাতে এই ধরনের ক্লাসগুলো পেয়ে থাকো। এবং ভিডিওটি দেখার সাথে সাথে লাইক বাটনটা ক্লিক করো যাতে তোমার প্রেজেন্টটাও তুমি এখানে দিতে পারো। এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তো আজকে এই যে ক্লাসটা করাচ্ছি এটা কিন্তু একটা ডেমো ক্লাস তোমাদের, কারণ এর পিডিএফটা কিন্তু তোমাদের কিন্তু ক্রয় করতে হবে, যেখানে মোর দেন 1000+ প্রশ্ন রয়েছে সম্পূর্ণ। কিন্তু সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এবং সেখানে যদি মেসেজ করো তাহলে আমি তোমাদের পিপিটিটা কিছুদিনের মধ্যে তোমাদের পিডিএফ ফাইলটা প্রোভাইড করে দেবো। এবং যার সম্পূর্ণ ধার্য মূল্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 100 টাকা। এটা কিন্তু পেমেন্ট করতে হবে তোমাদের, 100 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। 200+ কিন্তু প্রায় পেজ রয়েছে এখানে। তো আমি এটা ডেমো ক্লাসটা তোমাদের আজকে করাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখো এবং যাদের ইচ্ছা হবে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো, পার্সোনাল মেসেজ করবে, আমি দিয়ে দেবো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাবে। আর যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, এর আগে 42 অর্থাৎ এর আগেও কিন্তু অনেক ক্লাস করানো হয়েছে, ডেমো ক্লাস, ভাইভা ক্লাস, সমস্ত ক্লাসগুলো কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো এটা কিন্তু ডেমো ক্লাস হিসেবে আমি কিন্তু তাও যে 25টার মতো প্রশ্ন আমি তোমাদের এখানে কিন্তু করিয়ে দিচ্ছি। ওকে, প্রথম যেটা প্রশ্ন রয়েছে দেখো 1 নম্বর, যে শিশুদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা তৈরি করতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করবে। অর্থাৎ একটা শিশুর মধ্যে যে নেতৃত্বদানের ক্ষমতা তুমি তৈরি করবে তাদের কী ধরনের কর্মসূচি করবে না, শিশুদের নেতৃত্বদানের জন্য বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ধরনের যে দলগত কাজ রয়েছে সেগুলো করতে দেবে। ধরো কোনো একটা মাঠ পরিষ্কারের কোনো হয়তো কাজ দিয়েছো, সমস্ত শিশু যদি একসাথে করে তাহলে কি তাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হবে। তাছাড়া কি, যেমন শিশুদের নিজেদের মধ্যে আলোচনা করা, যদি কোনো একটা আলোচনাতে অংশগ্রহণ করে তাহলে একে অপরের মধ্যে নেতৃত্ব দান করতে পারবে। কোনো খেলার মধ্য দিয়ে তাদের নেতৃত্ব দেওয়া যায়, বিভিন্ন গঠনমূলক খেলার মধ্য দিয়েও কিন্তু তারা নেতৃত্ব দান করতে পারবে। এই কর্মসূচিগুলো কিন্তু বিদ্যালয়ে গ্রহণ করা অবশ্যই দরকার। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও কিন্তু পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু নেতৃত্বদান তাদের মধ্যে গড়ে উঠবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, যে বিষয়টি পড়ানো হচ্ছে সেই বিষয়ে ছাত্রদের আগ্রহ বাড়াতে কী করা উচিত। অর্থাৎ তুমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য কী করবে না, কী করবে, শিক্ষার্থীদের প্রথমত বিভিন্ন আকর্ষণীয় শিক্ষাসহায়ক উপকরণ ব্যবহার করব, যাতে কি তাদের পাঠদানের প্রতি একটা মনোযোগ বৃদ্ধি পায়। তাছাড়া শিক্ষক শিক্ষিকাকে পাঠ অনুযায়ী বিভিন্ন পাঠদান পদ্ধতি যে রয়েছে, বিভিন্ন গল্প পড়া পদ্ধতি, আলোচনা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে যদি পাঠদান করা হয় তাহলে শিশু শিক্ষার্থীদের কি একটা আগ্রহ বাড়বে এবং সময় মতো কি শিক্ষার্থীদের প্রশ্ন করলেও কিন্তু তাদের মধ্যে আগ্রহটা বাড়ে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 5E মডেল কি। এটা কিন্তু দেখবে আগের ক্লাসও আমি করিয়েছি যে 5E মডেল কি না, প্রাথমিক বিদ্যালয়ে মনোবিজ্ঞানসম্মতভাবে বা অনুসন্ধানমূলকভাবে এই 5E মডেল দেওয়া হয়। এই 5E মডেলের মধ্যে কী কী রয়েছে, প্রথমেইতে রয়েছে এনগেজ। অর্থাৎ কি এনগেজ বলতে কী বোঝায় দেখো, এনগেজ বলতে বোঝায় সেটা হচ্ছে কার্যে জড়িত হওয়া, অর্থাৎ কোনো কাজের মধ্যে জড়িত হওয়া, তাকে এনগেজ করা হচ্ছে। বিয়ে রয়েছে, বিয়ে সেকেন্ড ই ফর এক্সপ্লোর বা এনকোয়ার, যার মানে হচ্ছে কি অনুসন্ধান করা, কোনো একটা বিষয়ের প্রতি সে অনুসন্ধান করবে। সি এ কী রয়েছে এক্সপ্লেন, মানে ব্যাখ্যাকরণ, বিষয়টা নিয়ে ব্যাখ্যা করবে। ডি এ কী রয়েছে এক্সটেন্ড, অর্থাৎ পরিবর্তন। এবং শেষে রয়েছে ইভালুয়েট, অর্থাৎ মূল্যায়ন করবে। অর্থাৎ কোনো একটা তুমি কাজ দিলে সেটার প্রতি কার্যটা জড়িত হলো, তারপরে সেটা নিয়ে অনুসন্ধান করবে, তারপরে সেটাকে ব্যাখ্যা করবে, তারপরে তার পরিবর্তন কী ঘটলো সেটা নিয়ে দেখবে এবং শেষে কী করবে, তার মূল্যায়ন করবে। ওকে, নেক্সট দেখো এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত কিন্তু 2017 নেওয়া কিন্তু প্রশ্ন, এবং তার অনুকরণে কিছু প্রশ্ন আমি এখানে ইনক্লুড করে তোমাদের ক্লাসটা করাচ্ছি। এবং এই ক্লাসটার কিন্তু পিডিএফ এটা নয়, এর পুরো পিডিএফটা যেটা রয়েছে সেটা মোর দেন কিন্তু 1000+ প্রশ্ন রয়েছে এবং 200-এর বেশি মনে হচ্ছে আশা করি পেজ হবে। তো যারা ক্রয় করতে চাও অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। এবং এটার দাম কিন্তু রয়েছে 100 টাকা, মাত্র 100 টাকায় কিন্তু তোমরা এটা পে করতে
পারবে। অবশ্যই অনেকেই কিন্তু এটা ক্রয় করার চেষ্টা করবে, ঠিক আছে, অনেক হেল্পফুল হবে। নেক্সট দেখো, আমাদের সংবিধানে বলছে মৌলিক অধিকার কয়টি রয়েছে। তো আমাদের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি। সংবিধান গঠনের সময় কিন্তু মৌলিক অধিকার ছিল 7টি, যেটা সম্পত্তি অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় 1978 সালের কি 44তম সংবিধান সংশোধন দ্বারা। ইহা এখন একটি আইনি অধিকার হিসেবে রয়েছে। তাহলে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? তো আমরা সকলে জানি পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর, গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। এখানে কিন্তু একটা তোমরা মনে রাখবে, নিজের এলাকার, যেখানে তোমরা নিজের এলাকার সেখানে কিন্তু প্রত্যেকটি স্তরের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নাম কিন্তু অবশ্যই জেনে যাবে ইন্টারভিউর আগে। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, জনগণ মন এই গানটি কবে ভারতীয় সংবিধানে গৃহীত হয়? না 1950 সালের 24শে জানুয়ারি গৃহীত হয় এবং ইহা প্রথম গাওয়া হয়েছিল কিন্তু 1911 সালের 27শে ডিসেম্বর। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট 7 নম্বর, বন্দে মাতরম কথাটির অর্থ কী? তো বন্দে মাতরম কথাটির কী অর্থ হবে? দেখো দেওয়া রয়েছে যে বন্দে মাতরম কথার অর্থ হচ্ছে মায়ের কাছে মাথাটা নত হওয়া, অর্থাৎ নিজের মায়ের কাছে মাথা নত হওয়া, এখানে মাথা হবে, ঠিক আছে। এই গানটি লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এনার লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠেই কিন্তু এটা তার ওনার বিখ্যাত উপন্যাস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটি ছোট ছেলে স্কুলে তোমার কাছে 4 ঘন্টা থাকছে, সে তোমার কাছ থেকে কী কী শিক্ষা পাবে? তো কী কী শিক্ষা পেতে পারে একটা শিশু যখন তোমার কাছে বিদ্যালয়ে 4 ঘন্টা ধরে তোমার কাছে যখন পাঠদান করবে, তখন কী কী শিক্ষা পাবে? না প্রথমত কি, শিশু বিদ্যালয়ে থাকাকালীন একটা নিয়ম শৃঙ্খলা পরিবেশে সে সময়টা অতিবাহিত করবে, তাহলে তার কি নিয়ম শৃঙ্খলা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তার বিভিন্ন সহপাঠীদের সাথে কি মানানসই করতে শিখবে, অর্থাৎ একে অপরের প্রতি যে একটা সহযোগিতাপূর্ণ যে মনোভাব, সবার সাথে মেলামেশা, এটা কিন্তু তৈরি হবে। পাঠদানের প্রতি কি মনোযোগ দিতে পারবে, তার সম্পূর্ণ দিকের বিকাশ ঘটাতে সক্ষম হবে ধীরে ধীরে, এবং নিজের প্রতি একটা কি ধৈর্য ক্ষমতারও কিন্তু বিকাশ ঘটবে। এগুলো কিন্তু একটা শিশুর মধ্যে কিন্তু বিদ্যালয়ে থাকাকালীন তৈরি হতে পারে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বর্তমানে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে ছাত্র সংখ্যা খুবই কম, এর কারণ কী কী হতে পারে? একটা সবথেকে বড় সমস্যা এটা যে বর্তমান প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অনেকেই কমে যাচ্ছে। এর কারণগুলো কি? না প্রথম কারণ হচ্ছে কি বিদ্যালয়ের পরিকাঠামোগত ত্রুটি, যার ফলে কি শিশু শিক্ষার্থীদের প্রাথমিক যে সরকারি বিদ্যালয়গুলোতে রয়েছে সেগুলো কিন্তু যাচ্ছে না। দ্বিতীয়ত কি প্রাইভেট বিদ্যালয়ের প্রতি কি অভিভাবকদের ঝোঁক একটা তৈরি হচ্ছে, যে প্রাইভেট স্কুলেই বেশি কিন্তু তারা ভর্তি করছে তাদের বাচ্চাদের। তৃতীয়ত কি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাঠদান করার অভাব, যে একটা মনোবিজ্ঞানসম্মত শিশুদেরকে একটা সঠিকভাবে সঠিক পরিচালনা মতো যে পাঠদান সেটাও কিন্তু হচ্ছে না, তার ফলেও কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। আর চতুর্থ কি বিদ্যালয়গুলোতে শিক্ষক বা শিক্ষিকার অভাব, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার অভাবেও কিন্তু পাঠদান ব্যাহত হচ্ছে এবং ছাত্র সংখ্যা খুবই কম হচ্ছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য কী? কী বলবো, পদ্ধতি হলো শিক্ষাদানের নির্দিষ্ট উপায় বা পদ্ধতি, আর কৌশল হলো একটি নির্দিষ্ট দক্ষতা বা পদ্ধতি যা শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয়। দুয়ে বিয়ে কী রয়েছে, পদ্ধতি হলো একটি পাঠ বা অধিবেশনে ব্যবহৃত স্বল্পমেয়াদী ক্রিয়া। তাহলে কৌশল কী হবে? না কৌশল হলো শিক্ষাগত লক্ষ্য অর্জনের জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ স্বল্পমেয়াদী হচ্ছে কি পদ্ধতি, আর কৌশল হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নেক্সট একটা খুবই বড় প্রশ্ন, এটা নিয়ে কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করে যায়, কিন্তু আমি যতটা পারলাম দিলাম। এটা একটা কিন্তু বড় একটা প্রশ্ন হতে পারে যে পাস ফেল তুলে দেওয়া উচিত, এর পক্ষে এবং বিপক্ষে দুটোই যুক্তি দিতে বলেছে। না এই প্রশ্নটা খুবই বিকৃতিকর, কারণ আমরা সকলে জানি এবং স্পর্শকাতর, তাই সর্বোপরি উত্তর দেওয়াটা কারোর পক্ষে কিন্তু উচিত মনে করি না আমি। তবে যদি আমার মন্তব্য জানতে চান তবে আমি বলবো অবশ্যই পাস ফেল রাখা উচিত। কারণ কি এবারে বলছি, দেখো এবার এটাকে একটু বিশ্লেষণ করা যাক। ধরুন এখন যেমন পাস ফেল নেই তেমনটাই থাকলো, এতে কি একটা উপকার হয়ে থাকে, সেটা হলো কি দেশের বা রাজ্যের শিক্ষার হার বৃদ্ধি হবে। পাস ফেল যদি না থাকে তাহলে কি অবশ্যই শিক্ষার হারটা কি বেড়ে যাবে। হলো
আর কি, যে ফর্মুলা ব্যবহার করেছেন আমাদের সরকার, দেশের সরকার, এতে আপনি ক্লাস 5 পর্যন্ত আপনার লেখাপড়ার কি শেখার দরকার পড়লো না, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত উঠে গেল। স্কুলে গেলেই মানে একের পর এক ক্লাস সে পাস করে চলে গেল। এর মানে আপনার কি যে শিক্ষাটা ক্লাস 1 থেকে 5-এর মধ্যে পাওয়া দরকার ছিল, সেটা কিন্তু শুরু করবেন কি ক্লাস 6-এর থেকে। কারণ কি, প্রাথমিক বিদ্যালয়ে তো পাস ফেল উঠে যাচ্ছে, তাহলে 6 থেকে সে তার আসল শিক্ষাটা শুরু করতে পারছে। আর কি, এর ফলস্বরূপ আপনি ক্লাস 10-এ যেটা পড়াচ্ছেন সেটা আপনি আদৌ বুঝতে পারছেন না। এর ফল তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেটা ঘটছে এখন বর্তমানে। একজন ক্লাস 10th এর ছাত্র বা ছাত্রীকে যদি তার ফ্যামিলির সবার নাম সহ ঠিকানা লিখতে দেওয়া হয়, তবে সে কি পালানোর রাস্তা খুঁজতে থাকে। অর্থাৎ এইসব কারণগুলো কিন্তু তার মধ্যে দেখা দিবেই দিবে একদম। এবার পাস ফেল রাখার বিষয় যদি আসি, যে যদি পুরোনো কালের মতো যদি সেটাতে করা হয়, তাহলে কি আমাদের মধ্যে সবসময় একটা কি ভয় কাজ করবে। ক্লাস 1-এ পাস হওয়ার জন্য প্রথম থেকে প্রস্তুত থাকবো, এর ফলে হয়তো একবার বা দুইবার ফেল করেও যেতে পারি, কিন্তু কি আগামীকালের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারবে শিশু শিক্ষার্থীরা। যার জন্য আগেকার ক্লাস 8 পাস ছেলে মেয়েরাও এখনকার ক্লাস 12 পাস ছেলে মেয়েদের অনায়াসে পরাজয় করতে পারে। তো এইসব কারণগুলো কিন্তু হতে পারে। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে না, কোনো ছাত্র যদি বিদ্যালয়ে বই আনতে ভুলে যায়, তবে একজন শিক্ষকের কি করা উচিত? তো এক্ষেত্রে কী করবে না, একটা বিদ্যালয়ে বইয়ের অভাব নাই, ঠিক তো। আমরা আমার জানা কি মতে কি প্রতিটা বিদ্যালয়ে একটা কি স্টোররুম থাকে, যেখানে কি বিভিন্ন বই কিন্তু দু একটা থেকে যায়। স্যারদের ব্যবহারের জন্যও কিছু বই থাকে। যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি বই আনতে ভুলে যায়, আর যদি তার আবাসস্থল যদি একটু দূরে হয়, অর্থাৎ তার বাড়ি, তাহলে কি তাকে বিদ্যালয় থেকে কিন্তু সেই কিছু সময়ের জন্য কিন্তু বইটি কিন্তু প্রোভাইড করা অবশ্যই দরকার। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এর পিডিএফটা যদি ক্রয় করতে চাও, সম্পূর্ণ পিডিএফটা, তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। পিডিএফটা পুরো কিন্তু তৈরি হয়নি, হতে গেলে কিন্তু সকলকে দিয়ে দেবো, যেটার কিন্তু 100 টাকা ধার্য মূল্য করা হয়েছে। ওকে, নেক্সট, আচ্ছা সৌরজগতের মধ্যে পৃথিবী কততম গ্রহ? এটা কিন্তু একটা প্রশ্ন করেছিল না, কি বলো, পৃথিবী হলো সৌরজগতের 5ম গ্রহ আয়তনের দিক থেকে, আর সূর্যের দূরত্ব ভিত্তিতে স্থান অনুসারে 3য়তম। এর আগে রয়েছে বুধ, শুক্র, এবং তারপরে কি পৃথিবী। তাহলে আয়তনের দিক থেকে সৌরজগতের কততম গ্রহ? 5ম, এবং সূর্যের থেকে স্থান অনুযায়ী দূরত্বে 3য়তম। নেক্সট 14 প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? এই আমাদের রাজ্যে রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য গাছ, রাজ্য ফুল, রাজ্য সমস্ত যে রাজ্য যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা বাঘরোল যাকে বলা হয়, এবং ইংরেজিতে বলা হয় ফিশিং ক্যাট। এই ইংরেজি টার্মটাও কিন্তু মনে রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কী বলেছে, যে বুনিয়াদী শিক্ষার আসল লক্ষ্য কি? এই শিক্ষার আরেক নাম কি? তো বুনিয়াদী শিক্ষার আসল লক্ষ্য হলো যাতে শিশু শিক্ষার্থীকে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে, এবং মহাত্মা গান্ধী ছিল কিন্তু এর প্রবর্তক, এটা কিন্তু মনে রাখবে। আর এই শিক্ষার আরেক নাম নয়তালিম শিক্ষা। নয়তালিম শিক্ষার আরেক নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা, বা বুনিয়াদী শিক্ষাকে বলা হয় নয়তালিম শিক্ষা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? তো পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? এই ধরনের কিন্তু প্রশ্ন করেছে অবশ্যই, এবং আগামীতেও কিন্তু করবে। তো কি পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে একটা কি ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গের। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্র কাকে বলে? না, কি বলবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, অর্থাৎ একটা যদি এভাবে আয়তক্ষেত্র লেখা হয়, তাহলে কি এর বিপরীত বাহু এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এগুলো বিপরীত বাহু। তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। দেখো সমান্তরাল কোনোভাবেই কিন্তু মিশবে না, সমান্তরাল হচ্ছে কোনোভাবেই মিশবে না। প্রত্যেকটা অন্তঃস্থল কোণের মান কিন্তু 90 ডিগ্রি। এই কোণগুলোর মান কিন্তু কি সমস্ত কিন্তু কি 90 ডিগ্রি হবে, তাকে আমরা কি বলি আয়তক্ষেত্র। এবং এটার কিন্তু ডেমো দিতেও বলা হতে পারে, এটা তোমরা মনে রাখবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, মূল্যায়নের পিকক মডেল কি? না, কি বলবে, পিকক মডেল হলো মূল্যায়নের 5টি সূচক বা মাপকাঠি। এই 5টি সূচক হলো পড়ুয়াদের অংশগ্রহণ, প্রশ্ন করা বা অনুসন্ধান করা, ব্যাখ্যা বা প্রয়োগের সামর্থ্য, ডিএ হচ্ছে সহানুভূতি ও সহযোগিতা, ইএ হচ্ছে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। এটা হচ্ছে পিকক মডেলের মূল্যায়নের পিকক মডেল। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, আমাদের দেশের নাগরিকদের মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? যেমন মৌলিক অধিকার বললাম, তেমনি মৌলিক কর্তব্য কয়টি? না, মৌলিক কর্তব্য রয়েছে মোট 11টি। 11টি রয়েছে আমাদের দেশের নাগরিকদের মৌলিক কর্তব্য। নেক্সট 20 নম্বর প্রশ্ন,
পরীক্ষা ও অভিক্ষার মধ্যে পার্থক্য কী? না কি বলবে, পরীক্ষা হলো অভিক্ষার রূপ এবং অভিক্ষা হলো এক গুচ্ছ প্রশ্ন যেখানে থাকে। পরীক্ষার কার্য কিন্তু পরিসর বিস্তৃত হয়, কিন্তু অপরদিকে কি একটা অভিক্ষার কার্য পরিসর সংকীর্ণ হয়, অর্থাৎ পরীক্ষার তুলনায় কম। নেক্সট কি পরীক্ষার অভিক্ষার পার্থক্য? না এখানে বলবে সি নম্বরতে যে পরীক্ষা প্রয়োগের সময় সীমা কিন্তু বেশি লাগে, অন্যদিকে অভিক্ষার প্রয়োগের সময়সীমা কম। ডি রয়েছে পরীক্ষার সাধারণ উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু অভিক্ষার বিশেষ কিছু উদ্দেশ্য দ্বারাই কিন্তু এই অভিক্ষা করা হয়ে থাকে। ওকে, নেক্সট 21 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি কি প্রকল্প চালু করেছে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু প্রশ্ন এটা, যে বিদ্যালয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী কী প্রকল্প চালু করেছে। না বলবো কি কন্যাশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, শিক্ষাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এগুলো হচ্ছে বিদ্যালয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রণোদিত প্রকল্প সমূহ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষকের অনুপাত কী হওয়া উচিত? আরটিই 2009 আইন অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকার অনুপাত 30 অর্থাৎ 30:1 হওয়া উচিত। আর যদি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষার্থী বলে তাহলে বলবে 1:30, অর্থাৎ একটা শিক্ষক বা শিক্ষিকা থাকবে 30টা শিক্ষার্থীর পাঠদানের পিছনে, বা 30টা শিক্ষার্থীর পাঠদানের পেছনে একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ছাত্ররা শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকতে চাইলে আপনি কি করবেন? তখন কি করবে? না একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার প্রথম দায়িত্ব হবে তাদের কাছ থেকে অনুপস্থিত থাকার কারণটা জেনে নেওয়া, এটা অবশ্যই মাস্ট দরকার। তারপর তাদের বিষয়টা তাদের মতো করে সমাধান করার চেষ্টা করা। এভাবে কিন্তু একটা শিক্ষার্থী বা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কিন্তু এর থেকে সমাধান পাবে। নেক্সট তারপরে দেখো প্রশ্ন রয়েছে কি 24 নম্বর প্রশ্ন, যে শিক্ষণ একটি কী প্রক্রিয়া? না কি বলবে, শিক্ষণ হলো একটি কী প্রক্রিয়া? অর্জিত এবং জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ কি শিক্ষণ কিন্তু একদিনে কিন্তু কারো কাছ থেকে কিন্তু অর্জন করতে হয় এবং এটা চলতে থাকে, আর এটা একদিনে কিন্তু থেমে যায় না, এটা জীবনব্যাপী কিন্তু, অর্থাৎ মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত কিন্তু এটা চলতে থাকে এই শিক্ষণ প্রক্রিয়াটা। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সিসিই এই কথাটির পুরো অর্থ কী? না সিসি এর পুরো অর্থ হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ বাংলাতে বললে নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন। ওকে, তো এই ছিল তোমাদের আজকে মোট 25টা প্রশ্ন, এবং এটা কিন্তু একটা ডেমো ক্লাস হিসাবে তোমাদের দিলাম। এর পুরো পিডিএফটা কিন্তু যারা ক্রয় করতে চাইছো অবশ্যই কিন্তু 100 টাকা দিয়ে পে করবে এবং এই পিডিএফটা পেয়ে যাবে। এবং এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটা ক্রয় করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে মেসেজ করবে। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে যেটা দ্য ওয়েব এডুকেশন নামে রয়েছে, সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এটা তোমরা ক্রয় করে নেবে, এটা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা পেয়ে যাবে। ওকে, তো এই ছিল মোট তোমাদের আজকে 25টা প্রশ্ন, একটা ডেমো ক্লাস হিসেবে তোমাদের কাছে প্রোভাইড করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং বেল নোটিফিকেশান কিন্তু কেউ অন করতে ভুলো না অবশ্যই। আর ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার লাইক অবশ্যই করো। ওকে, ধন্যবাদ।